দেবলীনার গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আসার স্বপ্ন ঘোচানোর জন্য এবার দেবলীনার পাশে বিয়ের পিঁড়িতে বসে গেল রিভু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রিভু আয়ুষকে ঈশানের গায়ে হলুদের দিন সকালবেলা ফোন করে বলতে থাকে যে আমি যে আর আমার বোনের চোখে এই জল সহ্য করতে পারছি না দাদা হয়ে, আমার নিজেকে এতটা অসহায় লাগছে যে বাবার দিব্যির কাছে রীতিমতো আমার বোনটা এতটাই অসহায় হয়ে পড়েছে যে আমার বোনকে আমি আর কোনো মতেই রাত দিনে কাদা ছাড়ার কোনো কিছু করতে দেখছি না। আয়ুষ কী করবে তুমি একবার ভেবে দেখেছো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে জানো তো রিভু, একটা কথা আমি না বলে থাকতে পারছি না, এদিকে আমার ভাইও রীতিমতো নাজেহাল হয়ে গেছে, দিন রাত শুধুমাত্র চোখের জলই ফেলে যাচ্ছে এবং কতটা কষ্ট যন্ত্রণার মধ্যে ও আছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর এদিকে তো আমাদের সব থেকে বড় সর্বনাশ হয়ে যাবে যদি একবার দেবলিনা এবারই বউ হয়ে চলে আসে, কারণ আমরা কোনো মতে হাজার কিছু করেও কোনো মন্তায় কোনো কিছু সুরাহা করতে পারছি না। এবার আমরা করবো তো করবোটা কি সেটাই আমাদের মাথায় ঢুকছে না। কী এমন আমরা করতে পারি যাতে করে কিনা আঙ্কেলের দেওয়া এই মাথার দিব্যিতেও কোনো রকম কোনো ক্ষতি না হয় এবং এদিকে দেবলীনাকেও এবারে বউ হয়ে আসতে না হয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু বলতে থাকে যে আমার কাছে একটা আইডিয়া আছে, আমরা যদি মূল সময়ে দেবলীনা জায়গায় যদি আমরা অন্য কাউকে সরিয়ে দিই, ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে সেটা কোনো মতেই সম্ভব হবে না, কারণ এতে বিষয়টা আরও বেশি রিস্কি হয়ে দাঁড়াবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমরা পাত্রী বদলাতে পারবো না, মানে আমরা ঈশানের পাশে আমরা অনুশ্রীকে বসাতে পারবো না, তার কারণ আমার বাবা দিব্যি দিয়ে রেখেছে, কিন্তু ওই এই দেবলীনার পাশে যদি ঈশানের জায়গায় বর হিসেবে অন্য কেউ বসে যায় তাহলে তো চলবে, তাই না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে তুমি কার কথা বলার চেষ্টা করছো বলো তো রিভু, কেই বা বসবে ওই সাতচুনি দেবলীনার পাশে? ঠিক সেই মুহূর্তে রিভু যখন বলতে থাকে যে দেখো আমি আমার বোনকে এতটা ভেঙে পড়তে কোনোদিনও দেখিনি, আজ যখন আমারই অসহায়তার কারণে আমার বোনের এই অবস্থা হয়েছে তাহলে দাদা হিসেবে এটা আমারই কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে যে আমি যাতে আমার বোনকে সুখী করার জন্য সে সমস্ত কিছু করি এবং তার জন্য এর জন্য আমি আমার জীবনে বাজি অবধি ধরতে পারি এবং ধরে নাও যে আজকে সন্ধ্যায় আমি আমার জীবনের সবথেকে বড় বাজিটাই ধরবো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তুমি কী বলার চেষ্টা করছো রিভু, ঠিক সেই মুহূর্তে রিভু বলতে থাকে যে আমি চন্দননগর আসছি এবং আজকে দেবলীনার সঙ্গে বিয়ের পিঁড়িতে ঈশান নয় বরঞ্চ ঈশানের জায়গায় আমি বিয়ের পিঁড়িতে বসবো এবং যা হয় আমার ভাগ্যে যা লেখা আছে সেই সমস্ত কিছু আমি মেনে নেবো হাসি মুখে, কিন্তু তার শর্ত অন্তত ঈশানের সঙ্গে দেবলীনার বিয়েটা তো হবে না এবং দেবলীনা তো কোনো মতে আর ও বাড়ির বউ হয়ে আসতে পারবে না এবং আলটিমেটলি যখন কিনা দেবলীনার বিয়েটা আমার সঙ্গে হয়ে যাবে তার পরবর্তীতে আমি দেবলীনাকে গ্রামে নিয়ে চলে আসবো এবং তার পরবর্তীতে তুমি ইন্দ্রাণী গাঙ্গুলিকে মানিয়ে বুঝিয়ে আমাদের গ্রামে এনে না হয় অনুশ্রী এবং ঈশানের চার হাত এক করে দিও, কারণ এছাড়া আমার কাছে এখন ওরা কোনো মতেই কোনো রকম কোনো উপায় আছে বলে তো অন্তত আমার মনে হয় না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে কিন্তু দেবলীনার মতো একজন জীবনসঙ্গীকে তুমি জেনে শুনে নেবে, এতে তো নিজের পায়ে নিজে কুড়াল মারা হবে। রিভু ঠিক সেই মুহূর্তে রিভু বলতে থাকে যে যা হয় আমার জীবনের হোক, আমি বললাম না তোমাকে যে আমি আজকে আমার জীবনে আমি সব থেকে বড় বাজিটা ধরবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে কোণে ভেসে তৈরি হয়েছে মা, আর তো কয়েকটা ঘন্টার মাত্র ব্যবধান মাত্র মম, তার পরবর্তীতে এই ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত সাম্রাজ্য এই কোম্পানি সমস্ত কিছু আমার কবজায় থাকবে এবং তারপর ওদের নাকে দড়ি দিয়ে আমি ঘোরাবো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।